এসে পৌঁছালাম গুমনামি বাবার সমাধিস্থল। মনে করা হয় ইনি কিন্তু ছিলেন অন্তর্ধাম প্রাপ্ত সুভাষচন্দ্র বসু। এই হচ্ছে রাজা দশরথের মহল। मंदिर है, मतलब चरण पादुका का स्थान बना हुआ है। आप वहाँ पे भगवान का पद चिन्ह देखेंगे। এসে পৌঁছালাম বহু বেগম কা মকবরাতে। এই বহু বেগম কা মকবরার সামনে দেখুন কি সুন্দর উট পাখি ঘুরে বেড়াচ্ছে। ভগবান তিনি এইটুকুর জন্য আসেন না, তিনি আমাদের মধ্যে বিরাজমান থাকেন। জয় জয় শ্রীরাম। মন্দির কিন্তু এইখান থেকেও দেখা যায় না, মন্দির কিন্তু আরো দূরে, মন্দির বেশ ভেতরে এখনো। এর আগের পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম অযোধ্যার রাম জন্মভূমির সম্পূর্ণ ইতিহাস। দেখিয়েছিলাম কিভাবে 500 বছরের যুদ্ধ শেষে আবারও প্রভু তার ঘর ফিরে পেল। আজ আমরা দর্শন করব রামলালার নবনির্মিত মন্দির, একই সাথে হনুমানগড়ি। এছাড়া এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব পুরনো সেই অযোধ্যা নগরীতে ও জানাবো ভগবান শ্রীরাম ঠিক কোন স্থানে জল সমাধি নিয়েছিলেন, ঠিক কোন স্থানে রয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের চরণ পাদুকা। 16ই মে 2024 আজ অযোধ্যায় উষ্ণতম একটি দিন। উষ্ণতা শুধু সূর্যের তাপের নয়, উষ্ণতা দূর দূরান্ত থেকে আগত বহু ভক্তবৃন্দের জয় শ্রীরাম ধ্বনিরও। রাম নাম কপালে নেওয়া হয়ে গেল, এবার যাওয়া যাবে দর্শন করতে। জয় শ্রীরাম। এখন রয়েছি আমরা রাম জন্মভূমি অযোধ্যাতে। গত রাত আমাদের বেশ ভালোই কেটেছে, গত রাতের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো। তবে দুটো জিনিসের সমস্যা, একটা হচ্ছে লোডশেডিং আর একটা হচ্ছে মশা। প্রচুর পরিমাণে ডিস্টার্ব করেছে আমাদের কালকে। বলছে নাকি পুরো অযোধ্যার নাকি এটা একটা খাসিয়াত, প্রচুর পরিমাণে লোডশেডিংও হয় আর প্রচুর পরিমাণে মশার উৎপাতও রয়েছে কিন্তু এই অযোধ্যাতে। চলুন আমরা এই চলে এসছি একদম রাস্তার সামনাসামনি। এই দিকটাই আমাদের ছিল ধর্মশালাটা, আর এইখানটায় এই চকের পরেই ওই দিকটায় দেখা যাচ্ছে রাম মন্দির, হনুমানগড়ি সব কিছুই। মানে এটা হচ্ছে আমাদের ধর্মশালা থেকে প্রায় বলা চলে ঢিলছোড়া কিছু দূরত্বের মধ্যেই রয়েছে। চলুন আগে হনুমানজি মন্দির দর্শন করা যাক, তারপরে যাব রামলালার নতুন মন্দির দর্শন করতে। কেননা আগে ভক্তের মন্দির দর্শন করতে হয়, তারপরে প্রভুর মন্দির দর্শন করতে হয়। চলুন যাওয়া যাক হনুমানগড়ির উদ্দেশ্যে। অযোধ্যায় এখন টেম্পারেচার 40 থেকে 41 ডিগ্রি কাছাকাছি ওঠা শুরু করে দিয়েছে। দিনের বেলা 11টা 12টার পর থেকে কিন্তু ঘোরা যাবে না। আপনারা যারা চাইছেন অযোধ্যা এই সময় এসে ঘুরতে, তাদেরকে আমি সাজেশন দেবো যে অবশ্যই যেন সকাল সকাল বেরোবেন। যত সকাল সকালে বেরোবেন তত শান্তি মতন ঘুরতে পারবেন। তা নাহলে গরমের মারাত্মক প্রকোপ রয়েছে এই অযোধ্যা ধামে বা গোটা ইউপিতে। এই রাস্তা দিয়ে আমরা এখন সামনে এসে পৌঁছালাম শ্রী হনুমানগড়ি। সামনেই রয়েছে হনুমানজির মন্দির। আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হনুমানজির দিন। সেই মঙ্গলবার দিনই আমরা পুজো দেবো, সঙ্গে দর্শনও করব। এই সামনেরই একটা দোকান থেকে আমরা এই লাড্ডু নিয়ে নিয়েছি। এইখানে লাড্ডু পাওয়া যাচ্ছে 100 টাকায় প্রায় 10-12টা, আর এইখান থেকে আমরা যেটা নিয়েছি এই হচ্ছে 50 টাকায় 5 পিস লাড্ডু দিয়েছে। হনুমানজির লাড্ডু খুব প্রিয়, তো এইখানকার লাড্ডু নাকি শুনেছি খুব বিখ্যাত। চলুন এই লাড্ডু দিয়ে তাহলে ওনাকে পুজো দেওয়া যায়। আপনারা যেই দোকান দিয়ে প্রসাদ নিচ্ছেন সেই দোকানে কিন্তু আপনাদের চপ্পল খুলে আসতে পারেন, কেননা সামনে মন্দিরে কিন্তু চপ্পল পরে তো ঢুকতে তো দেবে না। তাই চপ্পল যেখান থেকে প্রসাদ নিচ্ছেন সেখানে খুলে চলে আসবে। এসে পৌঁছেছে একদম দোরগোড়া হনুমানগড়ি। এই সেই জায়গা যা অনেক ভিডিওতে দেখেছি এর আগে, আজ সাক্ষাৎ দর্শন হবে। দিয়ে দিতে হবে এরকম দূর থেকে। বাপরে প্রচুর মানুষের ঢল। অবশেষে হনুমানগড়িতে হনুমানজি দর্শন হলো, আর হনুমানজির মালাও পেয়েছি। হনুমানগড়ির পুরো কাহিনীটা কি ছিল দাদা, তুমি যদি একটু বলো। হনুমানগড়ি বা এখানে হনুমানজির একটি নতুন করে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু একটা ফোর্টের মতন। হ্যাঁ,
দিল্লির লালকেল্লা যেমন তেমন একটা ফোর্টের মতন বাইরে থেকে দেখলেই বুঝতে পারবেন। তো এটা নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু এর পেছনের ইতিহাসটা এরকমই যে শ্রীরামচন্দ্র যখনই কথা হচ্ছে তখনই কিন্তু হনুমানজির কথা। হনুমানজি এবং শ্রীরামচন্দ্র যখন আবারও সরজ নদীর দিকে যান এবং শ্রীরামচন্দ্র যখন জল সমাধি নিতে যাবেন, তখন হনুমানজি বলেন যে প্রভু আমিও আপনার সাথে যেতে চাই। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই ভারতবর্ষে গোটা বিশ্বে 7 জন চিরঞ্জীবী আছে, তার মধ্যে একজন কিন্তু হনুমানজি। উনি যদি চলে যান তাহলে আমাদের কি হবে? তখন অনেকের মতে অনেক কথা আছে, কিন্তু এখানে আরেকটি মত আছে, সেটা হলো গিয়ে হনুমানজিকে স্বয়ং শ্রীরামচন্দ্র বলেন যে তোমাকে এই ধরাধামে থাকতে হবে এবং এই অযোধ্যা নগরীকে সুরক্ষা করতে হবে। এবং তারপর থেকে হনুমানজি এই হনুমান গাড়িতে তিনি বিরাজমান আছেন। আজও রামচন্দ্রের এই আজকে জন্মভূমি, আজকে দেখছেন 500 বছর আগে এটা ভেঙে দেওয়া হয়েছে। অনেকের মনে প্রশ্ন আছে যে রামচন্দ্র যদি হনুমানজি যদি সত্যিই থাকতেন তাহলে ওটা ভেঙে ফেলা হলো কেন? কেন বাধা দিতে পারলেন না? তখন তিনি কেন আসলেন না? ভগবান তিনি এইটুকুর জন্য আসেন না, তিনি আমাদের মধ্যে বিরাজমান থাকেন। যখন মহাভারতে তিনি তো আমাদের অর্জুনের যে রথের উপরে ছিলেন, তিনিও তো যুদ্ধ করতে আসতে পারতেন, কিন্তু করেননি। তেমনই আমাদের মধ্যে দিয়ে শ্রীরাম ভট্টাচার্য নিশ্চয়ই শুনেছেন, তিনি চোখে দেখতে পারেন না, কিন্তু তিনি অনেক অনেক উদাহরণ দিয়ে অনেক অনেক প্রমাণ দিয়ে কোর্টে প্রমাণ করেছেন যে এখানেই জন্মভূমি। তো আমাদের মধ্যেই শ্রীরামচন্দ্র আছেন, আমাদের মধ্যেই হনুমানজি আছেন। দেখে নিন হনুমানজিকেও এখানে প্রত্যেকটা ভক্তের মধ্যে হনুমানজি আছেন, ভক্তই ভগবান। তার জন্য আমরা সকলে আগে হনুমানজির প্রণাম করে তারপর যাব রামলালার দর্শন করতে। জয় জয় শ্রীরাম। হনুমান গাড়ি দর্শন আমাদের শেষ হলো, চলুন এবারে যাওয়া যাক আমাদের প্রভু শ্রীরামের দর্শন করতে। এইদিকে রাস্তা পুরো ভর্তি লোক, ব্যারিকেডিং করে দিচ্ছে, এইগুলো ফাঁকা ছিল। এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম আমরা ঘুরে, আর এখন এই সামনাসামনি চলে এসেছি। আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে মুড়লেই দেখুন লেখা আছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। ঠিক আমাদের এদিক দিয়ে যেতে হবে। 500 বছর আগে এই জন্মভূমির যে জায়গাটিকে ভেঙে ফেলা হয় এবং এই জায়গাটিকে মানে আজকে যেটা শুনেছেন বাবরি মসজিদ এসব কিছু নয়, এই জায়গাটিকে মানে মসজিদি জন্মভূমি বলা হতো। কার জন্মভূমি ভাই? কোন আকবরের জন্মভূমি নয়, বাবরির জন্মভূমি নয়, বাবরের জন্মভূমি নয়। তার পরবর্তীকালে মানুষের মনে যখন প্রশ্ন আসে যে ভাই জন্মভূমিটা কার, তারপরে এই জায়গা থেকে অনেক হিন্দুদের নিদর্শন পাওয়া শুরু হয়ে যায়। পরবর্তীকালে কি হয়, মানুষজন যখন প্রশ্ন করতে লাগে তখন এই মসজিদের জন্মভূমির নামটা বাদ দিয়ে বাবরি মসজিদ করা হয়, যাতে বাবরি হ্যাঁ একটা মসজিদ বটে জন্মভূমি বাদ। পরবর্তীকালে মানুষজন যখন সমালোচনা করে এবং রাম ভদ্রাচারী এবং অনেক মানুষ এই জায়গাটার জন্য সংগ্রাম করে এবং হাজার হাজার কারসেবক এই জায়গার জন্য তাদের নিজস্ব রক্ত বলিদান দেন, তারপরে কিন্তু আজকে এসে দাঁড়িয়ে এই জায়গাটায় রাম জন্মভূমি দেখতে পাচ্ছেন। এই রাম জন্মভূমির প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে মানুষের সংগ্রামের ইতিহাস লেখা আছে। এই জায়গাতে এসে তাদের রক্তের ছিটে ফোঁটা এখনও দেখতে পাবেন নাকি জানি না, কিন্তু মনের ভেতরে তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই জায়গাটিতে আসবেন। বিস্তৃত এলাকা জুড়ে চেকিংয়ের বা সিকিউরিটি পার্সনরা চেক করবে এইখানে। তারপরে আমাদের ভেতরে ব্যাগ জমা রাখতে হবে, তারপর আমাদের ভেতরে এন্ট্রি নিতে হবে। এই দেখুন সমস্ত মানুষকে চেক করা হবে, লেডিস আলাদা, জেন্টস আলাদা, সবাইকে আলাদা আলাদাভাবে চেক করা হবে। এখানে সাথে থাকা ব্যাগেজগুলো দিয়ে দিতে হবে। চেকিং কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের যেতে হবে লকার রুমে, যেখানে গিয়ে আমরা আমাদের এই ব্যাগপত্র ক্যামেরা সব রেখে দিতে হবে। বাইরের কোনো জায়গায় কোনো লকার একদম নেবেন না, বাইরের কোথাও রাখতে হবে না টাকা খরচা করে। এইখানে জুতো রাখতে পারেন, এখানে জুতো রাখার রেক করে দেওয়া রয়েছে। এরকম জুতো দিয়ে দেবেন আর আপনাকে একটা টোকেন দিয়ে দেবে। এই টোকেন আপনাকে সাথে রাখতে হবে, তা নাহলে এখান থেকে আবার নতুন জুতো কিনে বাড়ি ফিরতে হবে। কিন্তু এটা একদম 100% গ্যারান্টি। দেখুন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে, কিন্তু এই কর্মসংস্থান, মানুষ বলে যে রাম মন্দির হয়ে কি হয়েছে, মানুষ কর্মসংস্থান পেয়েছে, প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। মানুষজন এখানে চায় না যে ভিক্ষা করে খাবো, ভিক্ষা থাকবে সব জায়গায়, কিন্তু মানুষ এখানে প্রবৃত্তি এটাই হয়ে গেছে যে কাজ করে খাবো, কর্ম করে খাবো, এটাই তো আসল দরকার ছিল, সেটাই হয়েছে। হ্যাঁ, এসে পৌঁছালাম লকার রুমের সামনে। এখানে প্রচুর উইন্ডো করা রয়েছে, যেখানে আপনাদের সমস্ত ব্যাগ মালপত্র জমা রেখে টোকেন কালেক্ট করে আপনাদেরকে ফের এগিয়ে যেতে হবে রাম জন্মভূমির দিকে। মন্দির কিন্তু এইখান থেকেও দেখা যায় না, মন্দির কিন্তু আরও দূরে, মন্দির বেশ ভেতরে এখনও। এখান পর্যন্ত আমি আপনাদের দেখাতে পারবো। এখানে আমাদের সমস্তটা জমা রাখতে হবে, দেন আমাদের এগিয়ে যেতে হবে।
এরপর আমরা প্রবেশ করে যাই রাম মন্দির চত্বরে। মন্দির চত্বর অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। তবে এই মন্দির চত্বর ও মন্দিরের কাজ সমাপ্ত হতে সময় লাগবে আরও সম্ভবত 2 থেকে 3 বছর। মন্দিরে আপনারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলি, কোনো রকম ফুল মালা ও কোনো প্রকার প্রসাদ মন্দিরের ভেতরে অ্যালাউ করা হয় না। মন্দিরে পুজো দেওয়ার কোনো রকম ব্যবস্থাও নেই এখনো পর্যন্ত। এবার আমরা যাব দশরথ ভবন, কনকমহল ভিজিট করে ফৈজাবাদের দিকে। কেননা অনেকেই আসেন দেখেছি, কিন্তু ফৈজাবাদের যে সাইট সিনগুলো আছে সেগুলো কমপ্লিট করবো না। আমরা ভাবছি আজকে সেগুলো কমপ্লিট করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। এই দুটো স্পট ছাড়াও অনেক কিন্তু দেখার জায়গা আছে আমাদের এই অযোধ্যা ধামে। চলুন সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো পার্ট বাই পার্ট। এখন যাওয়া যাক দশরথ ভবন কিংবা কনক মহলের সামনে। চলুন, এই এখন আমরা এসে পৌঁছালাম দশরথ মহলের সামনে। এটা ছিল দশরথ ভবন, আর এদিক দিয়ে সোজা এগিয়ে গেলে এবার হচ্ছে গিয়ে দশরথ মহল। অযোধ্যার রাজা দশরথের মহল এখন পরিবর্তিত করা হয়েছে একটি মন্দিরে, যেখানে রয়েছে রাম লক্ষ্মণ ও সীতা মাতার মূর্তি। সামনেই রয়েছে একটি বড় উঠোন, যেখানে শৈশবে শ্রী রামচন্দ্র তার ভাইদের সাথে খেলাধুলা করতেন। দীপাবলি ও রামনবমীতে এই জায়গায় মেলার আয়োজন করা হয়। এই দশরথ মহল আমরা দেখে বেরোলাম, আর এই দশরথ মহলের সাইড দিয়ে চলে গেছে কনক ভবনের রাস্তা। দশরথ মহলের ডান দিক থেকে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় কনক ভবন। আপনাদের কিন্তু এই কনক ভবনের জন্য কিন্তু এক্সট্রা কোনো টোটো করতে হবে না, পায়ে হাঁটা দূরত্বে কিন্তু রয়েছে কনক ভবন এবং দশরথ মহল। রাম জন্মভূমির উত্তর পূর্ব কোণে অবস্থিত কনক ভবন অযোধ্যার অন্যতম বিখ্যাত একটি মন্দির। রাম ও সীতা বিবাহের পর অযোধ্যায় এলে তাদের বসবাসের জন্য এই মহলটি উপহার দিয়েছিল রাজা দশরথের পত্নী কৈকেয়ী, যার চক্রান্তেই রামচন্দ্রকে 15 বছরের বনবাসে যেতে হয়েছিল। শ্রী রামচন্দ্রের জল সমাধির পর এই প্রাসাদ প্রায় ধ্বংস হয়ে যায়, যা আবারও পরে নির্মাণ করেন রামের ঘনিষ্ঠ পুত্র কুশ। দাপর যুগে এর পুনর্গঠন করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। মধ্যযুগে এর সংস্কার সাধন করেন রাজা বিক্রমাদিত্য। 1027 খ্রিস্টাব্দে সালার যুগে নবাব দ্বিতীয় গাজী এই প্রাসাদ ধ্বংস করে দেন। পরবর্তী সময় বুন্দেলখন্দের মহারানী বৃষভানু কুনওয়ারি 1891 সালে এর সংস্কার করেন। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাম ও সীতার একটি বিগ্রহ। এই মন্দিরের স্থাপত্য এবং শিল্পকর্মে রাজস্থান এবং বুন্দেলখন্দের প্রাসাদের সাদৃশ্যও রয়েছে। শ্রীরাম জন্মভূমিতে আসবো, শ্রীরামের জামা পরবো না তা তো হতে পারে না, তাই নিজের ড্রেস চেঞ্জ করে নিয়ে এই চলে এসেছি আমাদের টোটোর সামনে। এতে করে আজকে ফৈজাবাদ বা এখনকার যে অযোধ্যা ক্যান্টনমেন্ট সেটা ঘুরে দেখবো। का नाम क्या है भैया? हरिशंकर मिश्रा। हरिशंकर मिश्रा। कहाँ कहाँ घूमने ले जाएंगे आप? अभी ले चलेंगे पहले गुप्तार घाट, अच्छा राम जी का समाधि स्थल है जो। अच्छा उसके बाद चलेंगे मकबरा। अच्छा और उसके बाद गुलाबबाड़ी गार्डन। अच्छा, चलिए कितना समय लगेगा यहाँ से जाने पे? यहाँ से जाने में ज़्यादा 25 मिनट 25 मिनट गुप्तार लगेगा। घाट जाने में। उसके बाद अच्छा। 1 घंटा गुप्तार घाट में आप लोग घूमेंगे। उसके রাম মন্দির, হনুমানগাড়ি, দশরথ মহল ও কনক ভবন দেখতে একদিনের অর্ধেকটাই অতিবাহিত হয়ে যাবে। এরপর আমরা বেরিয়ে পড়লাম ফৈজাবাদ বা এখনকার অযোধ্যা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম আমাদের প্রথম দর্শনীয় স্থান গুলাববাড়ি গার্ডেন। এখানে গুলাববাড়ি গার্ডেন সম্পর্কে সরকারি কিছু তথ্য লেখা রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক, তার সঙ্গে সম্পূর্ণ এই গুলাববাড়ি গার্ডেনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। গুলাববাড়ি নবাব সুজাউদ্দৌলার সমাধি বা মাজার। কিন্তু কে ছিলেন এই সুজাউদ্দৌলা? সুজাউদ্দৌলার পিতা ছিলেন সাফদার জাং। তার মৃত্যুর পর পুত্র সুজাউদ্দৌলা আওধের নবাব হয়ে সিংহাসনে বসেন। 1754 সাল থেকে 1775 সাল ছিল তার শাসনকাল। সুজাউদ্দৌলা ভারতবর্ষের দুটো বিখ্যাত যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ এবং বক্সারের যুদ্ধে অংশগ্রহণ করেন। বক্সারের যুদ্ধে উনি ছিলেন বাংলার নবাব মীর কাসিমের মিত্রপক্ষ। 1765 সালে 16ই আগস্ট সুজাউদ্দৌলা ইংরেজদের সাথে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন, যে ঘটনা ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1775 সালে 26শে জানুয়ারি সুজাউদ্দৌলা এই ফৈজাবাদে মারা যান এবং এই স্থানে তাকে সমাধিস্থ করা হয়। নবাব সুজাউদ্দৌলা বাদেও এই স্থানে রয়েছে তার মায়ের সমাধি।
এই স্থানটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত। এই স্থানের নাম গোলাপবাড়ি হওয়ার মেন কারণ হচ্ছে এই স্থানে প্রচুর পরিমাণে গোলাপ গাছ ছিল, তার জন্য এই স্থানের নাম গোলাপবাড়ি। এই গোলাপবাড়ি গার্ডেন ঘোরার জন্য কিন্তু কোনো শুল্ক লাগে না, আপনি কিন্তু ফ্রি অফ কস্ট এইখানে ঘুরতে পারেন। আমাদের প্রথম স্থান দেখা শেষ হলো, এবার চলেছি বহু বেগম কা মকবরা দেখতে। এসে পৌঁছালাম বহু বেগম কা মকবরাতে। কিন্তু কে এই বাহু বেগম এবং কি বা এই বাহু বেগম কা মকবরা? বাহু বেগম হলেন নবাব সুজাউদ্দৌলার স্ত্রী, আর এই বেগম কা মকবরা হলো সেই বহু বেগমের সমাধিস্থল। 1816 খ্রিস্টাব্দে নবাব তার প্রিয়তমা পত্নীর স্মরণে সেই সময় 3 লক্ষ টাকার ব্যয়ে এই সমাধিক্ষেত্র নির্মাণ করেন, যাকে বলা হয় প্রাচ্যের তাজমহল। 42 মিটার উঁচু ফায়জাবাদের এই স্মৃতিস্তম্ভ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত। এই বহু বেগম কা মকবরার সামনে দেখুন কি সুন্দর উট পাখি ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আমি আপনাদের সাজেশন দেবো, আপনারা যখন আসবেন এখানে ঘুরতে, মানে অযোধ্যাতে ঘুরতে, এই আশেপাশের এই সাইট সিনগুলো কমপ্লিট করে নেবেন। দেখুন কি সুন্দর উট পাখি ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখুন সামনে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, আমি যাচ্ছি, ময়ূরটা পালাচ্ছে, আমি জুম করে দেখাই এখান থেকে আপনাদেরকে। দেখুন এখানে বেশ কি সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? ঠিক এই জায়গাটা করে আছে, দেখুন কাছে গেলেই পালাচ্ছে। বহু বেগম কা মকবরা দেখা হয়ে গেল, এবার চলেছি আমাদের পরবর্তী স্পট ভগবান শ্রী রামচন্দ্রের সমাধিস্থল গুপ্তার ঘাটে। বহু বেগম কা মকবরা থেকে গুপ্তার ঘাট যাওয়ার পথ চলে গিয়েছে অযোধ্যায় অবস্থিত সেনাবাহিনী 17th ডোগরা রেজিমেন্ট ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে। এই সেনা ক্যাম্পাসেই রয়েছে ডোগরা টেম্পল বা মিলিটারি মন্দির। অত্যন্ত হাই সিকিউরিটি এরিয়া হওয়ায় এই চত্বরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। অসাধারণ লাগছে এই জায়গা, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর প্রচুর ধুলো, মুখ খুলে কথা বলার মতন উপায় নেই। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম গুপ্তার ঘাটে। বলা হয় নাকি এই গুপ্তার ঘাটেই ভগবান শ্রী রামচন্দ্র তার জল সমাধি নিয়েছিলেন। এছাড়াও বলা হয় যে এই সরজু নদীর সব থেকে পরিষ্কার জল নাকি এই গুপ্তার ঘাটেই দেখা যায়, যেখানে কোনো ফ্যাক্টরির জল এসে পড়ে না। সরজু নদীর তীরে অবস্থিত এই গুপ্তার ঘাট সম্পর্কে বলার আগে রামায়ণ সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। রামায়ণ ভারতবর্ষের প্রাচীন সংস্কৃত মহাকাব্য। রাম এবং অয়ন এই দুই সমাসবদ্ধ পদ মিলে তৈরি হয়েছে রামায়ণ, যার অর্থ দাঁড়ায় রামের যাত্রা। 7টি কাণ্ড, 500টি সর্গ এবং 24,000 শ্লোকের সমষ্টি এই রামায়ণ। ত্রেতা যুগে বিষ্ণু অবতার রামের কাহিনী প্রাচীন ভারতের ধর্মচেতনা বর্ণিত হয়েছে এই রামায়ণ উপাখ্যানে। খ্রিস্টপূর্ব 4th শতকে মহর্ষি বাল্মীকি রামায়ণ রচিত হল এবং পরবর্তীকালে বাংলা ভাষায় কৃত্তিবাসী রামায়ণ, হিন্দিতে তুলসীদাসের রামচরিতমানস, যা আমরা কম বেশি অনেকেই পড়েছি। ত্রেতা যুগে বিষ্ণুর 7ম অবতার রাম ছিলেন অযোধ্যা রাজা দশরথ এবং জ্যেষ্ঠ মহিষী কৌশল্যার পুত্র। রামায়ণে রামকে মর্যাদা পুরুষোত্তম বা সকল গুণের অধিকারী বলা হয়েছে। রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকেয়ীর চক্রান্তে রাম 14 বছরের জন্য বনবাসে যান। রামায়ণের সীতা জনকপুরের রাজা জনকের পালিতা কন্যা, তার আরেক নাম জানকী। ত্রেতা যুগে বিষ্ণুপত্নী লক্ষ্মীর অবতারে তিনি রামচন্দ্রের স্ত্রী। স্বামীর সঙ্গে 14 বছরের জন্য বনবাসে গমন করেন। রাবণ তাকে অপহরণ করে লঙ্কা বন্দী করে রাখে। রাম রাবণকে পরাজিত করে
তাকে উদ্ধার করে আনে। পরবর্তীকালে সীতা 2 যমজ পুত্র লব ও কুশের জন্ম দেয়। রামায়ণে হনুমান কিষ্কিন্ধার রাজা এক বানর, যিনি শিবের একাদশ রুদ্র অবতারে ত্রেতাযুগে রামের ভক্ত এবং সেবক। তার পিতা বানররাজ এবং মাতা অঞ্জনা। রামায়ণে লক্ষণ রাজা দশরথের 3য় মহিষী সৌমিত্রার পুত্র, রামের ভ্রাতা, যিনি স্বেচ্ছায় রাম এবং সীতার সাথে বনবাসে গমন করেন। আসলে লক্ষণ ছিলেন বিষ্ণু সহচর শেষনাগের অবতার। রামায়ণের লঙ্কা রাজা রাবণ ছিলেন রাক্ষসদের রাজা। বহু বছর ধরে তপস্যা করে তিনি ব্রহ্মার কাছে বর লাভ করেন তাকে দেব দানব কেউ বধ করতে পারবে না। রামায়ণে ভরত দশরথের পত্নী কৈকেয়ীর পুত্র। যখন তিনি জানতে পারেন তারই মায়ের চক্রান্তে রাম বনবাসে গিয়েছেন, তখন তিনি সিংহাসন প্রত্যাহার করে সেখানে রামের খড়ম বা পাদুকা স্থাপন করে 14 বছরের জন্য অযোধ্যা শাসন করেন। রামায়ণে শত্রুঘ্ন দশরথ এবং সুমিত্রার পুত্র, লক্ষণের যমজ ভ্রাতা। 7 কাণ্ড রামায়ণের আদিকাণ্ডে বর্ণিত হয়েছে রামের জন্ম, শৈশব এবং সীতার সঙ্গে বিবাহের কথা। দ্বিতীয় অযোধ্যাকাণ্ডে বর্ণিত হয়েছে রামের রাজ্যাভিষেকের প্রস্তুতি এবং কৈকেয়ীর চক্রান্তে সীতা এবং লক্ষণ সহ তার 14 বছরের বনবাসে থাকার কথা। তৃতীয় অরণ্যকাণ্ডে বর্ণিত হয়েছে রামের বনবাসের সময় রাবণ কর্তৃক সীতার অপহরণ বৃত্তান্ত। চতুর্থ কিষ্কিন্ধা কাণ্ডে বর্ণিত হয়েছে রামের সাথে হনুমানের সাক্ষাৎ, বানররাজ বালি হত্যা এবং সুগ্রীবের কিষ্কিন্ধার রাজ্যাভিষেকের কথা। পঞ্চম সুন্দরকাণ্ডে বর্ণিত হয়েছে হনুমানের বৃহত্ব এবং লঙ্কায় পৌঁছে তার সীতার সঙ্গে সাক্ষাতের কথা। ষষ্ঠ লঙ্কাকাণ্ডে বর্ণিত হয়েছে রাম রাবণের যুদ্ধ ও ধর্মের কাছে অধর্মের পরাজয়ের কথা। সপ্তম উত্তরকাণ্ডে বর্ণিত হয়েছে রাম ও সীতার পুত্র লবকুশের জন্ম, রামের রাজ্যাভিষেক এবং তার ধরিত্রী ত্যাগের কথা। মনে করা হয় বাল্মীকি রামায়ণে এই উত্তরকাণ্ডটি পরবর্তীকালে সংযোজিত করা হয়েছে। সরযূ নদীর তীরে গুপ্তার ঘাট হল সেই জায়গা যার সঙ্গে সম্পর্কিত রামায়ণের উত্তরকাণ্ড। লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে আনার পর রাম অযোধ্যায় রাজা হলেন। অগ্নি পরীক্ষা হওয়া সত্ত্বেও সন্তান সম্ভব আসে তাকে নিয়ে অযোধ্যায় নানা গুজব ছড়াতে শুরু করল। রাম তখন সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে পাঠিয়ে দিলেন। সন্তান সম্ভবাসে সীতা সেখানেই জন্ম দিলেন লব এবং কুশের। প্রথম দিকে তাদের পিতৃ পরিচয় জানানো হয়নি, তারা বড় হতে থাকে বাল্মীকির শিষ্য পরিচয়ে। ইতিমধ্যে অযোধ্যায় রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করল। বাল্মীকি সেই যজ্ঞস্থলে লব এবং কুশকে নিয়ে উপস্থিত হলেন। সেই সভায় লব কুশ রামায়ণ গান শোনালে রাম ব্যথিত হলেন। এরপর বাল্মীকি সেইখানে সীতাকে হাজির করলেন। রাম আবারও তাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। অপমানিত সীতা ধরিত্রী মাকে আহ্বান জানালেন। মাটি 2 ভাগে ভাগ হয়ে যায় এবং ধরিত্রী মাতা সীতাকে নিয়ে পাতালে চলে যান। রাম যখন জানতে পারলেন লবকুশ তারই সন্তান, তখন তিনি তাদের হাতে রাজ্যের শাসনভার তুলে দিয়ে এই গুপ্তার ঘাটে এসে উপস্থিত হন। সরযূ নদীর দক্ষিণে মুখ করে নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন এবং সরযূ মাতাকে আহ্বান করলেন। একই সাথে সকল দেবতারা উপস্থিত হয়ে পুষ্পবৃষ্টি শুরু করলেন। ভ্রাতা ভরত এবং শত্রুঘ্নকে তিনি নিজের শরীরে গ্রহণ করলেন, কারণ একজন ছিল বিষ্ণুর শঙ্খ, অপরজন তার চক্র। এই স্থানে তিনি জল সমাধি নিয়ে বৈকুণ্ঠ ধামে যাত্রা করলেন। হনুমানকে দিয়ে গেলেন অযোধ্যা রক্ষার সাথে রাম প্রচারের ভার। ভ্রাতা লক্ষণ সরযূ নদীর তীরেই রামঘাটের পাশেই তার দেহ ত্যাগ করে শেষনাগের রূপ নিয়ে বিলীন হয়ে গেলেন। গুপ্তার ঘাটে যে মন্দির রয়েছে তাতে বিরাজমান রাম, লক্ষণ এবং সীতা, কিন্তু এই মন্দিরে রামের হাতে কোনো ধনুক বাণ নেই, কারণ শেষ মুহূর্তে তিনি সবকিছুই ত্যাগ করে এই স্থানে এসেছিলেন। তাই এই স্থান ত্যাগের জায়গা। আজও এই ঘাটে অনেকেই আসে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান ও জলদান করার জন্য। এই মন্দিরের পাশেই গুপ্তার ঘাটে রয়েছে সবথেকে পুরনো একটি মন্দির, যেখানে রামচন্দ্রের চরণ পাদুকা রয়েছে, যে মন্দিরের নাম গুপ্তহরি মন্দির। এই মন্দিরে ভগবান শ্রীরামের পদচিহ্নের পুজো করা হয়। এসে পৌঁছালাম গুমনামী বাবার সমাধিস্থল। মনে করা হয় ইনি কিন্তু ছিলেন অন্তর্ধাম প্রাপ্ত সুভাষচন্দ্র বসু, মানে যিনি অন্তর্ধাম নিয়েছিলেন, মানুষের সামনে আসেননি। এই সমাধিস্থলকেই বলা হয় গুমনামী সমাধিস্থল। এবং মনে করা হয় ইনিই ছিলেন, মানে এই গুমনামী বাবাই ছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। এইখানে যে গুপ্তহরি মন্দির, সরযূ নদীর ঘাট, সেই ঘাট থেকে আমরা জাস্ট কয়েকটু এলাম, মানে 1 থেকে 150 মিটার এলাম এখানেই। বা আপনারা যদি আসেন তাহলেই কিন্তু দেখতে পাবেন এইখানে
এই গুমনামি বাবার সমাধিস্থল। এই গুমনামি বাবার সমাধি দর্শন শেষ করে আমাদের আজকের এই লোকাল সাইট সিন শেষ হলো। আপনারা যদি লোকাল সাইট সিন করতে চান এই দাদার সঙ্গে কথা বলতে পারেন। দাদার ফোন নাম্বার আমি ভিডিও শুরুতেও দিয়েছিলাম, এখনও ভিডিও শেষেও দিয়ে রাখলাম। দাদাকে ফোন করবেন, দাদা খুব ভালো মতন ঘুরিয়ে দেবে আপনাদের এই লোকাল টোটাল সাইট সিনটা, ঠিকঠাক করে রেট লাগিয়ে দেবেন। আপনাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বার থেকে আপনি দাদাকে ফোন করবেন, কিন্তু ফোন করে ঘুরতে আসবেন, দাদা খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেবেন।